ब्रह्मरूपमादिमध्यशेष सर्वभाषकम् भावषट्कहीनरूपनित्यसत्तमध्ययम् वङ्मनौति गोचरञ्च नेति नेति भावितम् तं नमामि देवदेव रामकृष्णमीश्वरम् आदितेयविहरं शूरारिदैत्यनाशकम् साधुशिष्टकामदं महिषुभारहारकम् सत्मरूपतत्त्वकं युगे युगे च दर्शितम् तं नमामि देवदेव रामकृष्णमीश्वरम् सर्वभूतसर्गकर्मसूत्रबन्धकारणम् येन कर्म पापपुण्यतारतम्य साधनम् बुद्धिभाषसाक्षिरूप सर्वकर्मभासनम् तं नमामि देवदेव रामकृष्णमीश्वरम्। তুমি আমাকে এখানে একা ফেলে রেখে চলে যাবে ভেবেছো? না না না, সেটা আর হচ্ছে না গো, সেটা আর হচ্ছে না। আমি না তোমাকে ঠিক ধরে ফেলবো। অরুন্ধতী, দিদিমণি আসার পর দাদাবাবু একদম সুস্থ হয়ে গেছিল। অন্য দিদিমণি মারা যাওয়ার পর অর্ঘ দাদাবাবু আবার পাগল হয়ে গেছে। ওই শুধু সারাদিন শালবনি জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে। এখন আমি যে কি করি, কোথায় যে ওই তো ওইখানে দাদাবাবু দাঁড়িয়ে আছে। আপন মনে কি যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে বিড়বিড় করছে, দাদাবাবু চুপ, কথা বলিস না। এই দেখ দেখ দেখ, আবার অরুন্ধতী এসেছে রে। ওই তো ওই জঙ্গলে লুকিয়ে বসে আছে। আমার সঙ্গে কথা বলবে না বলে, জানিস? দাদাবাবু কেন এমন করছিস? ঘরে চল দাদাবাবু, ঘরে চল। বৌদিমণি আর বড় দাদাবাবু যে তোর জন্য অপেক্ষা করছে। না, ঘরে চল দাদাবাবু। না, আমি যাব না। কে তুই? হ্যাঁ, যা পালি যা। আমার এখন অনেক কাজ। আমি আর অনু এই শালবনির জঙ্গলে না ঘুরে ঘুরে বেড়াবো। এই জঙ্গলে না একটা বিরাট বড় বাঘ বেরিয়েছে গো। ওই বাঘ যে আমার অরুন্ধতীকে খেয়ে কেন পাগলামি করছিস বাবু? কেন বুঝতে পারছিস না? তোর অরুন্ধতী যে আর বেঁচে নেই। খবরদার, আর একটা বাজে কথা বললো না, তোর ওই গলা টিপাবে। আমাকে মেরে ফেল। আমার জন্য যে অস্তর এই অবস্থা। আমার অনু ঠিক ফিরে আসবে। আমার অনু ঠিক ফিরে আসবে। ফিরবে ক্লাই বাবু, ফিরবে ক্লাই। তোর অনু যে ওই আগুনে পুড়ে মারা গেছে। আবার অনু কেমন আগুনের মধ্যে প্রবেশ করছে না? ওর শরীরটা না দাও করে জ্বলছে। আমার অরুন্ধতীর শরীরটা জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। নিভে গেছে, বেঁচে আছে শুধু স্মৃতি। আশার প্রদীপ নিভে গেছে, বেঁচে আছে শুধু স্মৃতি। মনে
কেড়ে নিয়েছে নিয়তি। অগ্নিবাসরে অরুন্ধতি, অগ্নিবাসরে অরুন্ধতি, অগ্নিবাসরে রচনা বর্তমান যাত্রা জগতের মেগাস্টার নাট্যকার সুকান্ত মুখার্জি। সম্পাদনা গৌতম দে। নির্দেশনায় বিজয় পাল। পরিবেশনায় বাজরা মা শারদা নাট্য সংস্থা। দল পরিচালনা বাবু পাল। প্রধান উপদেষ্টা মেঘনাথ মাহন্ত। তৎসহ পার্থ সারথী পাল। রূপসজ্জা আলো ধ্বনি ও মহিলা শিল্পবৃন্দ মহামায়া ড্রেস কোম্পানি কান্দি মুর্শিদাবাদ। আবহ পিন্টু বাবু ও তার সম্প্রদায়। নেপথ্য কণ্ঠে কমল বাবু। তাহলে দেখতে থাকুন আজকের নাটকের পরবর্তী অংশ। এই তো সেদিন যেদিন শালবনির জঙ্গলে জঙ্গলে আমি আমার অর্ঘের হাত ধরে ঘুরে বেড়াতাম। অর্ঘর আমি মনে পড়ে সেদিনের কথা। সেদিন অর্ঘ আর আমি হাত ধরে ঘুরছি শালবনির জঙ্গলে। তারপর আমি অর্ঘের বুকে মাথা রেখে আমি গেয়েছিলাম, এই তো হেতা কুঞ্জ ছায়া স্বপ্ন মধুর মোহে, এই জীবনে যে কতদিন পাবো তোমায় আমায় হেসে খেলে কাটিয়ে যাব দোহে স্বপ্ন মধু মোহে। এই তো হেতা কুঞ্জ ছায়া স্বপ্ন মধুর মোহে, জীবনে যে কতদিন পাবো তোমায় আমায় হেসে খেলে কাটিয়ে যাব দূরে স্বপ্ন মধু মোহে। এই তো হেতা কুঞ্জ ছায়া স্বপ্ন হারিয়ে গেছে। হারিয়ে গেছে আমার জীবনের সমস্ত সুখ আশা স্বপ্নগুলো আজ দাসের ঘরের মতো টুকরো টুকরো হয়ে গেছে। নেই নেই নেই, আজ আমার কিচ্ছু নেই। পারছি না এই জীবন যন্ত্রণা আজ আমি দেখতে বসারিনি। আজ আমি গরিকা, আজ আমি বেশ্যা। ঈশ্বর ঈশ্বর এই জীবনের যন্ত্রণা থেকে তুমি আমায় মুক্তি দাও। আমি যেন সহ্য করতে পারছি না এই জীবনের যন্ত্রণা। তুমি আমায় মুক্তি দাও। আবার কান্নাকাটি করছিস বেটি? ভুলে যা সেই দিনের সব কথা, তুই ভুলে যা। ভুলতেই তো চাই গো মনসুর চাচা, ভুলতেই তো আমি চাই। আমি তো কত চেষ্টা করি বলো সব কথা ভুলে যাওয়ার জন্য। বলো না আমি
মধ্যে কত যন্ত্রণা যে জমাট বেঁধে আছে গো মনসুর চাচা, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। এই বুকের মধ্যে যন্ত্রণার পাহাড় জমে আছে গো মনসুর চাচা, যন্ত্রণার পাহাড়। তুই আমাকে বল বেটি, দেখি মনটা অনেক হালকা হবে। বলবো বল বেটি বল। বলবো গো মনসুর চাচা, বলবো তোমাকেই তো সব কথা বলবো। তুমি ছাড়া আমার আপন এই পৃথিবীতে কে আছে গো মনসুর চাচা? তোমাকেই তো সব কথা আমি বলবো। জানো 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 মনসুর চাচা, সেদিন না আমার বাড়ি ছিল শালবনী। তখন সবেমাত্র আমি কলেজটাকে পাশ করেছি, অভাবী সংসার। তাই তো একটা চাকরির জন্য হন্যে হয়ে লোকের দুয়ারে দৌড়ি খুঁজছি। একটা চাকরি আমাকে যেমন করে হোক সংসারটাকে বাঁচাতে গেলে জোগাড় করতেই হবে। সঙ্গে ছিল আমার ভালোবাসার মানুষ অর্ক। আমি আর অর্ক দুজনে হাতে হাত রেখে শালবনির জঙ্গলে ঘুরে বেড়াতাম। জানো মনসুর চাচা, আমি আর অর্ক না ওই শালবনির মানুষের বিপদে তাদের আশেপাশে দাঁড়ানোর চেষ্টা করতাম। কিন্তু হঠাৎ পারিজাত মাল আমার বিরুদ্ধাচরণ যে করে আমি তোর গ থেকে ছড়িয়ে নিয়েছি। এই শালবনী ব্লক ডেভেলপমেন্টের বেশিরভাগ টাকায় আমি কত সুন্দরভাবে আত্মসাৎ করে নিয়েছি। আর এই শালবনী জঙ্গলের কাঠ, নদীর বালি সবাই বিক্রি করে দিয়ে কোটি কোটি টাকার মালিক হয়েছি। আর যদি কোনোদিন সুযোগ পাই এই সুন্দরপুর গ্রামটাকে আমি সালা বিক্রি করে দেব। আর আসলে একটা পয়মা। আমার শত্রুদের একটা একটা করে ফিনিশ করে দেব। কিন্তু অরুন্ধতির না 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 না, ওকে যে আমি বড় ভালোবাসি, কিন্তু ওই সুরের বাচ্চা অর্ধকে আমি বাঁচতে দেব না। আপনি কিছু করতে পারবেন না পারিজাত বাবু। এই গ্রামের মানুষ অর্ককে বড় ভালোবাসে, আর গরিব মানুষরা অর্ককে ঘিরে রেখেছে। আরে এসো এসো অনি, কিন্তু অনি তোমার বোনকে তো অর্ঘ অনেক দিনে ঘিরে রেখেছি। কিন্তু তাদের অনেক দিনের সম্পর্ক অর্ঘের সঙ্গে, তা সত্ত্বেও তোমার বোন তোমাদের বাড়িতে পড়ে আছে কেন? আরে এর জন্য তোমার কষ্ট হয় না? হয় পারিজাত বাবু হয়, কিন্তু অরুন্ধতি নিজে পেয়ে না ডেরে বিয়ে করবে না বলেছে। ও আমি নিজে পেয়ে না ডেরে পারলাম, তাহলে লেখাপড়া শিখলাম কেন? আচ্ছা, এই জন্যই বুঝি ও আগামী ইলেকশনে আমার বিরুদ্ধে ভোটে দাঁড়াতে চায়। দেখো অনিক, আমি তোমার ভালো চাই। তোমার বাবা মানে কাকা বাবু আমার বাবার ভালো বন্ধু ছিলেন। আমি চাই না তোমার অরুন্ধতির আর কাকা বাবুর কোনো ক্ষতি হোক। অনেক অনেক এই নাও টাকা। আরে হ্যাঁ টাকা টাকা। আর আমি জানি টাকাটা তোমাদের ভীষণ প্রয়োজন। কাছে এসো কাছে। আর আমার যে 5টা ইট ভাটা আছে না, তার মধ্যে ওই MKB ভাটার ম্যানেজার হরে কৃষ্ণ বিশ্বাস শালা আমার পেছনে বাঁশ দিয়ে ছেড়েছে। ওই চোরের বাচ্চাকে আমি শালা ছাঁটাই করে দিয়েছি। আমি চাই তুমি ওই ফাঁকা জায়গাটাতেই লেগে পড়ো। আরে টাকাটাও করো। বাবু, এই হরে কৃষ্ণ বাবু যদি রাগ করেন, আরে এতে অবাক হওয়ার কিছুই নেই। তুমি শুধু অরুন্ধতিকে একটু বোঝাবে, ও যেন আমার পেছনে পৌঁছ দেবার চেষ্টাটা না করে। আর অর্ঘের সঙ্গে যেন কখনো না মেশে। কিন্তু পারিজাত
অরুন্ধতি যে অর্ঘ্যকে বড় ভালোবাসে। আরে আমিও তো তোমাদের ভালোবাসি, আর আমার জন্য তুমি এই সামান্য কাজটা করতে পারবে না? আমি তোমাকে অনেক অনেক টাকা দেবো, পৃথিবীতে টাকাই হচ্ছে শ্রেষ্ঠ ধন। আর দেখো দেখো অনেক, তুমি কি নিজের পায়ে দাঁড়াতে চাও না? আর তাছাড়া তুমি কি ভালোভাবে বাঁচতেও চাও না? চাই দাদা চাই, এই মানসিক যন্ত্রণা থেকেই আমি মুক্তি পেতে চাই। প্রতিটা মুহূর্তে ওই অভাবকে কুলি করে খাই। ওই রাস্তাতে গেলেই সবাই আমাকে অপকার দিতে তাকিয়ে দেখে, এবং বইয়ের কাছে কোথায় কোথায় অপমানিত হতে হয়। তাই যে কোনো কাজ আমার চাই। বলুন দাদা বলুন, কি করতে পারি? কিনা তুমি যা বলবে, কিনা গোলামের মতো আমি তাই করবো। তুমি শুধু- চাই শুধু আমার টাকা। তুমি টাকা, শুধু টাকা। অরুন্ধতিকে বলবে, আমাকে ও যতটা খারাপ মনে করে আমি কিন্তু ততটা খারাপ। আর আমার ব্যাপারে বানিয়ে বানিয়ে ভালো ভালো কিছু মন করা কথা, যাতে আমার প্রতি ওর মনে একটু ফিলিংস তৈরি হয়। আর অনেক, তা তোমার বউ পূজা কেমন আছে? ভালো তো দাদা। হ্যাঁ আমি জানি আপনি খুব ব্যস্ত মানুষ, তবু যদি সময় করে মাঝে মাঝে আমাদের বাড়ি যায়, তাহলে তো পূজা ভীষণ খুশি হবে। আর আর সেই সঙ্গে আপনার আর অরুন্ধতির সঙ্গে কথা বলার প্ল্যাটফর্মটা বেশ বাড়বে। কেমন? গুড বাই দাদা। অনেক কি জানো বলে গেল, প্ল্যাটফর্ম। অরুন্ধতী, তুমি আমার জীবন গাড়ির প্ল্যাটফর্ম, আর সেই প্ল্যাটফর্ম দিয়ে আমি আমার যৌবন গাড়িটা চালাতে চাই। বলিনি সেই কলেজ লাইফে তোমাকে ভালোবাসার অফার দিতে গিয়ে ছাটিয়ে চটটা আমার এই গালে মেরেছিলে না, সেই চরের প্রতিশোধ দিতে। আর তোমাকে সারা জীবনের মতো পেতেই আমি সোঁছে ঢুকবো ওই ব্যানার্জি বাড়িতে। তারপর অর্ঘের জীবনে ছড়িয়ে দেব আমাবস্যার ঘোর আর কতজনের জীবনে তুই অন্ধকার ছড়িয়ে দিবি রে বাবু? এইভাবে সবার জীবন নিয়ে খেলতে খেলতে একদিন নিজেই তুই পথ হারিয়ে ফেলবি রে বাবু। আর তখন সেই অন্ধকার থেকে তুই আমাকে টেনে তুলবি রে লালি। তুই শালা বহুত ঢেমনা আছিস বাবু, শালা গাছেরও খাবি আবার তলারও কুড়াবি। বলছি অনু দিদিমণির দিকে নজর পড়ছে, বেশ তো শহরে ছিলিস, আবার কেনে গায়ে ফিরে এলি বাবু? তোদের জন্য রে লালি, তোদের জন্য। তোদের দুঃখ কষ্ট যে আমি একদম সহ্য করতে পারি না, তাই তো আমি ঠিক করেছি এখন থেকে আমি এই গ্রামেই থাকবো। জানিস লালি, এই তোদের জন্য না মাঝে মাঝে মনটা আমার ভীষণ খারাপ। কি হলো তুই হাসছিস কেন? তোর কথা শুনে রে বাবু, তোর মন বলে কোনো জিনিস আছে নাকি রে বাবু? এই লালি, তুই এই কথা বলছিস কেন? আমি তোকে ভালোবাসি না? ভালোবাসিস, তবে তোর শরীরে জ্বালা মিটাবার জন্য এই লালির ভালোবাসার দাম তুই দিতে পারিস লাই বাবু? দেবো রে লালি, দেবো। তুই জানিস না আমি তোকে কতখানি ভালোবাসি। কাছে আয় লালি, কাছে আয়। অনেকদিন তো নাচ গান শুনিনি, তো নাচ গান শুনে আমার শরীরে আগুন জ্বলে ওঠে। যারা লালি যারা, আমার এই বুকের মধ্যে ওই নাচ গান শুনে আমার বুকের মধ্যে একটু আগুন জ্বালিয়ে দে লালে, আগুন জ্বালিয়ে দে। কাজল করে রাখবো তোমায়, রাখবো আমার চোখের কোণে, গাইবো আমি শুনবে তুমি, আর যেন কেউ না শোনে। কাজল করে রাখবো তোমায়, রাখবো আমার চোখের কোণে, কাজল করে রাখবো তোমায়, রাখবো আমার চোখের কোণে, গাইবো
গলার মালা আর কি বানাবে তোমার পাশে আমায় ছাড়া কাকে মানাবে আখির কাজল গলার মালা আর কি বানাবে তোমার পাশে ছাড়া কাকে মানাবে তোমায় রাখো আমার চোখে কোলে কাজল করে রাখো তোমায় রাখো আমার চোখে কোলে গাইবো আমি শুনবে তুমি গাইবো আমি শুনবে তুমি আর জানো বুকে না শুনে কাজল করে রাখো তোমায় রাখো আমার চোখে কোলে কাজল করে রাখো তোমায় রাখো আমার চোখে কি ব্যাপার স্যার, হঠাৎ পথ হারিয়ে এই গরিব নেতার বাড়িতে? আরে না 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 গরিব আপনি নন। আরে নেতা, আরে নেতা আপনি ঠিকই বটে, তবে এই জনগণের নেতা আপনি নন স্যার। নেতার হতে পারলাম কই স্যার? নেতা ছিলেন মহাত্মা গান্ধী, ইন্দিরা গান্ধী। দেশের কথা, জনগণের কথা এত বেশি করে চিন্তা করলেন, অবশেষে গুলি খেয়ে মরতে হলো। আরে আপনি মরবেন কেন স্যার? বেশ তো দেখছি রসে বসে আছেন। তা তা তোমার নাম কি গো? লালি গো লালি, ওই বস্তিতে আমার ঘর। আরে বাবুকে খুশি করলেই হবে, মাঝে মধ্যে আমাকেও তো দেখতে হবে নাকি? সব ব্যবস্থা আছে স্যার, সব ব্যবস্থা আছে। নেপাল, আরে নেপাল, তা হঠাৎ এখানে আগমনের কারণটা কি জানতে পারি স্যার? আরে পকেটে ডান বললেই তো আরে আপনার মতো শাসালো পাটির কথা মনে পড়ে যায় স্যার। শুনুন, আজ রাতে শালবনী জঙ্গল থেকে দুলারি চোরাই চন্দন কাঠ পাচার হবে। আরে আপনি কোনো চিন্তা করবেন না, আমি নিজে দাঁড়িয়ে থেকে আপনার সব কাঠ আমি পার করে দেব। তা কত দিতে হবে? আপাতত 1010 দিলেই হবে। বুঝতেই তো পারছে বাজার দর যা বেড়ে গেছে। ঠিক আছে, এই নিন। হ্যাঁ, আমি তো আবার হাতে নি না স্যার। আরে এই নেপাল, দাঁড়িয়ে আছিস কেন? দে দে স্যারকে দে। দিচ্ছি বস, দিচ্ছি। বস বলছিলাম কি আজকে ইংলিশ পাইনি, বাংলা নিয়ে এসেছি। বলছো যখন তাহলে একটু জিজ্ঞাসা হয়ে যাক। এবার তোর এই স্যারকে একটু উদ্যম নৃত্যটা দেখিয়ে দে তো। ভোমরা 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 মধু খাবে কিনা, ভোমরা 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 বলো মধু খাবে কিনা। হাইরে ফাগুন লেগেছে আগুন, হাইরে ফাগুন লেগেছে আগুন, রাত কাটে না তুমি বিনা। ভোমরা 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 বলো মধু খাবে কিনা, ভোমরা 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 বলো মধু খাবে কিনা। হাইরে ফাগুন লেগেছে আগুন, হাইরে ফাগুন লেগেছে আগুন, রাত কাটে না তুমি বিনা।
দেখতে পাচ্ছি না। ওর বাপটার শরীর খারাপ, আমার হয়েছে যত জ্বালা। মেয়েটা ডাগর হয়ে গেছে, যতদিন ওর বিয়ে দিতে পারছি আমার শান্তি লাই। লালি, এই লালি, লালি, এই লালি। লালি লালি করে চিল্লাচ্ছিস কেন শুনি? কি হচ্ছে কি? আরে তোরে খুঁজতে পেরেছি, তোর বাপটা দুদিন হলো জোরে পড়ে আছে, ওষুধ আনবি রে। ও মরো, বলি পুরোটা ও বললেই দিন আমি হবে। বাঁচি। যত সব। ওর শরীর খারাপ হবে না তো কার হবে শুনি? জানিস কাকা, আমি না ওই পারিজাত বাবুর বাড়িতে গিয়েছিলাম। কেউ লালি, আমি বলছিলাম কি, তুই ছাড়া আমার আপন বলতে কেউ লাই না লালি। বুঝেছি বুঝেছি বুঝেছি। টাকা লাগবে তো লেখো, তোরা সব মদ দিলেই মদ মরবি আর বাপটাও মরবে, রক্তের দোষ আর যাবে কোথায়? এ লালি, তোর ঘরে মদ লাই? না লাই। বাবা, এ সে কি রে লালি, তুই যে একেবারে ভদ্রলোক হয়ে গেলি রে। তা চোলাইয়ের কারবার টারবার সব ছেড়ে দিলি নাকি? বাপটার বিয়ে, আমার বাপটার বিমার হয়েছে, হাসপাতালে নিয়ে যেতে হবে, বুঝেছিস? আমারও ভারী বিমার হয়েছে রে লালি। দেখ দেখ, এই গাটা কেমন কামের জলে পুড়ে যাচ্ছে দেখ। কাছে আয়, কাছে আয় লালি, কাছে আয়। আদর কর লালি, আয় আয় লালি আয়। আমাকে জড়িয়ে ধরে আদর করে আমার এই জ্বরটা একটু কমিয়ে দিল ভাই। চল চলে ডুবে পড়, ডুবে পড়, জ্বর একদম কমে যাবে। এই জ্বর সে জ্বর নয়, তোকে দেখলেই আমার জ্বরটা কেমন বেড়ে যায়। হাতটা ছেড়ে দে হারামি। কাছে আয়, কাছে আয় লালি, কাছে আয়। আমাকে একটু আদর কর লালি, আমাকে একটু জড়িয়ে ধর। ছেড়ে দে হারামি বাচ্চা। ছেড়ে দে না বল। শালা মুখ ডাকাই কা, একদম বাড়াবাড়ি করবি না শালা। বেশি বাড়াবাড়ি করবি তো কেলিয়ে শালা তোকে ক্যালেন্ডার করে দেবো বে শালা। মনে রাখিস আমি ছেলে ভালো কিন্তু মানুষ খারাপ। আমি এক্ষুনি গিয়ে ওই অনু দিদিমণি ওর কথা মুখে খবরটা দিচ্ছি। আবার যাবে শালা যা, তোর অনুমতি মনে হয় কথা বাবু আমার ইয়ে করবে বে শালা। কাছে আয়, কাছে আয় লালি, কাছে আয়। তোকে জড়িয়ে ধরে আদর করে আমার কামনা বাসনা তুই পূরণ কর লালি। হাতটা ছেড়ে দে, হাতটা ছেড়ে দে, ভালো হবে না বলে দিচ্ছি। আমি কিন্তু চিৎকার করবো, এক্ষুনি লোক জড়ো করবো। আরে কর বে শালি কর, আরো জোরে জোরে চিৎকার কর। এই শালবনে বীর পরাবস্তিতে আমার সামনে রুখে দাঁড়াবে। আচ্ছা কই এই সামনে मत नहीं तो क्या हुआ रे? तेरी नजर उठा के देख, तेरे सामने एक औरत खड़ी है। नाम तो सुना ही होगा, अरुंधति। একদম চুপ, বেশি একদম চিল্লাবি না। ওর হাতটা ছেড়ে দে, ভালোই ভালোই বলছি, নইলে শালা তোর ওই হাতের 10টা আঙ্গুল আমি পাটকাঠির মতো মোট মোট করে ভালোই ভালোই বলছি, ওর হাতটা ছেড়ে দে। আর একটা কথা শোন নেপাল, তোদের মতো জানোয়ারদের শায়েস্তা করার জন্য এই বীরপাড়া গ্রামে একটা মরদ আছে, আর সে হলো আমার অর্ঘ। বেশি কি চাইন করো না মাইরি, বেশি কি চাইন করো না। এই কি চাইন আমার একদম ভালো লাগে না। এই, ভালোই ভালোই বলছি নেপাল, ওর হাতটা তুই ছেড়ে দে। না ছাড়লে কি করবো, না ছাড়লে কি করবো? এই নেপাল নেপাল নেপাল, রিপিট ডায়লগ আমার শালা একদম ভালো লাগে না। তাই বলছি, যদি ভালো চাস তাহলে ওর হাতটা ছেড়ে দে, ছেড়ে দে। বেশি কি চাইন করো না মাইরি, আবার বলছি বেশি কি চাইন করো না। কি হলো? এই চটটা মারলাম আমাকে নোংরা নোংরা কথা বলার জন্য। এই চটটা মারলাম লালির হাতটা ধরার জন্য। আওয়াজ নিচে, আওয়াজ 35 ডেসিবেলের উপরে শুনতে আমার একদম ভালো লাগে না নেপাল। ভালো চাস তো এখন এই স্থান ত্যাগ করে চলে যা নেপাল, নাহলে আমার অর্ক যদি এখানে আসে তাহলে তোর যে কি অবস্থা হবে তা তুই নিজেই জানিস না নেপাল। অর্ঘ অর্ঘ অর্ঘ, তার আগে তোকে হবে। নেপাল আমার হাতটা ছেড়ে দে নেপাল। খুব পারিবার তাই না, এবার চালু করে সুন্দর মুখ ফেরাতে আমি চোরে চালে দেবো শালি চোরে। এই শালা, আমি কেমন শালা, তোর বাপের শালা। আরে শালা, তোর এত বড় সাহস তুই কিনা আমার অনুর গায়ে হাত তুলিস? শালা তোকে আজ
তুই আমার শাল বলেতে এসে আমার গায়ে হাত দিস, তবে শালা ছেড়ে দাও, ছেড়ে দাও অর্ঘ্য, অর্ঘ্য ছেড়ে দাও। যাস শালা। ওর অনেক সাহস হয়েছে, ছেড়ে দাও ওকে। আজকের মতো তোকে আজ আমি ছেড়ে দিলাম। ভবিষ্যতে যদি তুই কোনোদিন আমার এই অনুর গায়ে হাত দিয়েছিস না, তোর ওই দুটো হাত আমি মট মট করে ভেঙে দেবো। মনে রাখবো, মনে রাখবো বেশ শালা, মনে রাখবো। এই দিনটার কথা আমি মনে রাখবো। আর এই মারের কথা, এই মারের কথা তো আমি কোনোদিনও ভুলবো না। আরে আরে তুই আজ আমার খারাপ হাতে ছাই দিয়েছে, তোকেও আমি দেখে নেব। মনে রাখিস, মনে রাখিস, আমার নাম নেপাল। আমার এই দু চোখ একবার যার দিকে পড়ে, তার শালা পুড়ে যাই কপাল। আমাকে কিছুই করতে পারবি না রে শালা, ওই দূর থেকে শুধু ঘেউ ঘেউ করবি। তোমার হাত থেকে যে রক্ত বেরোচ্ছে অর্ঘ্য। অন্যায়ের প্রতিবাদ করতে গেলে তো একটু একটু রক্ত ঝরবেই হলো। তাছাড়া ওই পারিজাত মাল এই গ্রামে ফিরে আসার পর থেকে না, এই কুত্তাগুলো বড্ড বার বেড়েছে হলো। তোকে দেখে আমার ভীষণ লোভ হয় রে দাদা বাবু। তুই অন্য দিদিমণিকে কত ভালোবাসিস, আর অন্য দিদিমণি তোকে কত ভালোবাসে। বাজে বকিস না, বাজে না বকি, এখান থেকে যা তুই লালি। যাচ্ছি দিদিমণি, তবে তার আগে একটা কথা বলি শোন। কি কথা? তোর ভালোবাসার মানুষটাকে একটু সামলায়ে রাখিস, তা নালে হয়তো ওই আমি কোনোদিন বাবুর প্রেমে পড়ে যাব। ডর লাগলো রে দিদিমণি। হাই হাই রে, এমন মরদ যদি আমাকে ভালোবাসতো তাহলে আমি এই যে মশাই, এই যে আপনাকে বলছি লালি যে এতগুলো কথাগুলো বলে গেল, কথাগুলো বলার সাহস পেলো কোথা থেকে? আমি কি করে জানবো? তুমি তো জানো অর্ঘ্য, সব তো তুমি জানো। তোমার জন্য, শুধু তোমার জন্য দিন রাত ওদের মধ্যে পড়ে থাকবে, ওদের সঙ্গে বসে, ওদের ঘরে এক করে বসে তুমি মদ খাবে। আচ্ছা অর্ঘ্য তুমি কি বলো তো, একটা পাগলও নিজের ভালো বোঝে, কিন্তু তুমি কি তোমার ভালোটা কোনোদিন বুঝতে পারবে না? তোমার জন্য দাদা বৌদির কাছে সবসময় আমাকে উল্টো পাল্টা কথা শুনতে হয়। তোমার জন্য আমাকে সবকিছু ভালো লাগে না, ভালো লাগে না, ভালো লাগে না। আমি পাগল হয়ে যাবো, পাগল হয়ে যাবো, পাগল হয়ে যাবো। তোমার একদম ভালো। এই যে মশাই, এতগুলো কথা যে আমি বিড়বিড় করে বলে যাচ্ছি, তোমার কথাগুলো কি কানে যাচ্ছে না নাকি? শুনতে পাচ্ছি তো। আরে বাবা, পাচ্ছ যদি তাহলে উত্তর দিচ্ছ কোথায়? চুপ করে থাকা ছাড়া যে আমার কোনো উপায় নেই অনু। আমি তো একটা অপদার্থ, তাই তো কোনো যোগ্যতাই আমার নেই। তাই তো সারাদিন আমি ওই বস্তি পাড়ায় মদের বোতলে মুখ ঢুকিয়ে পড়ে থাকি অনু। আমি কি কোনোদিন তোমাকে অপদার্থ বলেছি অর্ঘ্য? বলো না অর্ঘ্য, বলো না আমি তোমাকে কোনোদিন অপদার্থ বলেছি? তাহলে কেন তুমি আমাকে দূরে সরিয়ে রেখেছো অনু? অর্ঘ্য, আমি তো তোমার হাত ধরিয়ে তোমার বাড়িতে গিয়েছিলাম, কিন্তু তোমার দাদা আমার মতো গরিব ঘরে মেয়েকে বউ বলে মেনে নিল না যে অর্ঘ্য। হ্যাঁ, কিন্তু আমি তো চেয়েছিলাম অনু, আমি তো তোমাকে বলেছিলাম চলো না অনু, আমরা দুজনে কোথাও চলে যাই। এই অনু, চলো না আজ আমরা বিয়ে করি। এই যে মশাই, বিয়ে যে করবে সেটা না হয় বুঝলাম, কিন্তু বিয়ে করে আমাকে খাওয়াবে কি? আমার বাবা যা রেখে গেছেন না, আমাদের দুজনে খুব ভালোভাবে। ওরে বাবা রে বাবা, কি কথা শোনালো, শুনে আমার প্রাণটা করে জড়িয়ে গেল। ওনার বাবা রেখে গেছে বলে উনি কোনো কাজই করবে না। বাবা, করব নিশ্চয় করব। সারা জীবন তোমাকে আমি এমনি করে জড়িয়ে ধরে আদর করব। আমি তো চাই অর্ঘ্য, সারা জীবন আমি এমনি করে তোমার বুকের মাঝে জড়িয়ে ধরে রাখতে চাই। কিন্তু মাঝে মাঝে যে আমার বড় ভয় করে অর্ঘ্য, তোমার আমার মাঝে যদি কোনো মেয়েকে জমাট বাঁধে, আমি দুহাত দিয়ে সেই মেঘ সরিয়ে তোমার জন্য নিয়ে আসবো মুঠো মুঠো আলোর ছটা। আর আমি তোমার সেই মেঘ মুক্ত আকাশে, আমি মুক্ত বিহঙ্গের মতো ভেসে বেড়াবো
আর বলবো मेरी जानम जानम मेरी जानम खोई खोई आँखों में सजने लगी है सपने तुम्हारे सजन खोई खोई आँखों में सजने लगी है सपने तुम्हारे सजन जानम मेरी जानम जानम मेरे जानम जानम मेरी जानम जानम मेरी जानम एक पल ना तुम बिछड़ के आओगे खाए कसम एक पल जिएंगे ना हम तुम बिछड़ के आओगे खाए कसम जानम मेरी जानम जानम मेरी जानम दिल है मेरी लेकिन ये धड़कन तेरी तेरी चाहत की जादूगरी पड़ता आँखों में नींद नहीं मेरी बेकरारी मुझे बड़ा तड़पाती है जानम मेरी जानम जानम मेरी जानम जानम मेरी जानम जानम मेरी শোনো কথা শোনো, এই দুধটুকু খেয়ে নাও। তুমি কত খারাপ হয়ে গেছো। না 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 আমি দুধ খাবো না। কেন বুঝতে পারছো না? এখন তোমাকে ডাক্তার ভালো ভালো খাবার খেতে বলেছে। এই যেমন আঙুর, ছানা, বেদানা, দুধ। তোমার কত ওজন কমে গেছে, একেবারে 70 থেকে 60 এসে দাঁড়িয়েছো। শোনা, এই তা নাহলে মাথা ঘুরে পড়বে। মাথা তো আমার এমনিতেই ঘুরছে। ওই যে তোমাদের ওই পারিজাত বাবু আছেন না? হ্যাঁ গো শোনা, আমি তোমাকে বলতেই ভুলে গেছি। ওই পারিজাতদা বলেছে আমাকে একটা না ওই ম্যানেজার পোস্টে চাকরি দেবে। ও মা, তুমি চাকরি করবে? জানো তো আমার ভীষণ আনন্দ হচ্ছে। তুমি আমার হাতে অনেকগুলো টাকা এনে দেবে আর আমি সেই টাকা দিয়ে অনেক টাকা জমিয়ে জমিয়ে শহরে গিয়ে একটা জমি কিনবো আর সেখানে আমাদের একটা বড় বাড়ি হবে। তারপরে এই পুরনো বাড়িতে আমরা আর একটা মুহূর্তও থাকবো না আর তোমার ওই বাবা আর বোনেরও কোনো দায়িত্ব নেব না। সেখানে থাকবো শুধু তুমি আর আমি। আমরা বেড়াতে যাব ওই দূরে সিমলা। তোমাকে ঠিক আমি এমনি করে ধরে আদর করে বলবো আর আমি তোমাকে জড়িয়ে ধরে বলবো, শোনো শোনো আজ কেন মন করে গুনগুন কথা যেন গান হয়ে যায়।
হয়তো তোমার দেশে আজ কোনো রং লেগেছে, গুড়ি গুড়ি ফুল হয়ে আজ তারা জেগে রয়েছে। কুহু কুহু কোহেলি কুহু কুহু ডাকে মনে যেন হারিয়ে যায়। সাথী ও গো সাথী, শুনে শুনে মন মরে যায়। সাথী ও গো সাথী, এই গান তোমাকে, শুধু তোমাকে জড়াতে চায়। শোনো শোনো আজ কেন মনে করে গুন গুন কথা যেন গান হয়ে যায়। সাথী ও গো সাথী, এই গান তোমাকে, শুধু তোমাকে জড়াতে চায়। দারুণ দিলাম আইজি, দিল খুশ হয়ে গেল। সত্যি? এবার দুষ্টু না করে এই দুধটুকু চুপটু করে খেয়ে নাও, এই তা নাহলে এখনই বাজার থেকে বাবা এসে বলবে। বৌমা, একটু জল দাও তো বৌমা, বড্ড জল তেষ্টা পেয়েছে। ও কি রোদ্রের তেজ, তৃষ্ণায় আমার গলার নালীটা শুকিয়ে যাচ্ছে। দিলেন তো আমার একেবারে স্বপ্নের 12টা বাজিয়ে। কি করে জানবো বৌমা, তুমি এই বেলা 10টার সময় সংসারের সব কাজ ফেলে রেখে জেগে জেগে স্বপ্ন দেখছো? তাছাড়া এখন আর এই ব্যানার্জি বাড়ির আকাশে এখন আর ঝাল লণ্ঠন জ্বলে না বৌমা। তবে জানো কি বৌমা, এক সময় জ্বলতো, এই বিশাল বাড়িটা আলোয় আলোয় ভরে থাকতো। এখন নামেই তালপুকুর, কিন্তু ঘটি ডোবে না। হ্যাঁ, আর এই বিশাল বাড়ি দেখেই তো আমার বাবা আপনার এই ছেলের সঙ্গে আমার বিয়ে দিয়েছিল। কিন্তু আগে যদি জানতাম যে আপনাদের কিছুই নেই, কি বড় বাড়ির মেয়ে আমি, অথচ তা এখন তো তুমি সবই জানতে পারলে, তা কি করবে ভেবেছো? এই বাড়ি ছেড়ে চলে যাবে? ওইসব স্বপ্ন দেখা বন্ধ করো বৌমা। বাবা, এই মানুষ মাত্রই স্বপ্ন দেখে, আর স্বপ্ন নেই মানুষ বেঁচে থাকে। চুপ কর, তুই আর বড় বড় কথা বলিস না। তুই আর তোর বউ মিলে অনেক স্বপ্নই তো দেখলি, তা কটা স্বপ্ন সার্থক করতে পেরেছিস না? আহ! আপনি কিন্তু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের ইনসাল্ট করছেন বাবা। ইনসাল্ট আমি তোমাদের করিনি বৌমা। তুমি দিনের পর দিন তুমি আর তোমার এই ভেড়া স্বামীটা মিলে আমাকে আর আমার ওই মা মরা মেয়েটাকে কথাই কথাই অপমান করো। মেয়েটার যে বিয়ের বয়স হয়েছে, একবারও কি সেই কথা তুই চিন্তা করেছিস? বোনটার বিয়ে দিতে হবে, টাকা রোজগার করতে হবে, তা না করে দিন রাত শুধু বইয়ের আঁচল ধরেই পড়ে আছিস। এইভাবে সংসার চলে না রে অনেক, এইভাবে সংসার চলে না। এই আমি যা রোজগার করি সব তোমার হাতে তুলে দিই, এর থেকেও একটি বেশি টাকা আমি দিতে পারবো না। আপনি এখান থেকে জানতো? এসব সকালবেলায় অশান্তি আমার কিন্তু একদম ভালো না। এক্ষুনি হয়তো আবার আমার মাথাটা যন্ত্রণা করতে শুরু করবে। জানো তো, এই মাথা নিয়ে আমি আবার বেশি টেনশন সহ্য করতে পারি না। সংসারের চাপ যে আমিও নিতে পারছি না বৌমা। না, আমি যাই, এখনই আবার তোমার মাথা যন্ত্রণা শুরু হয়ে যাবে। কবে যে ওই রাধা গোবিন্দ আমাকে তার কাছে তুলে নেবে কে জানে। না, আমি কি ভাবছি, ওই মা মরা মেয়েটাকে যতদিন না আমি পাত্রস্থ করতে পারছি, ততদিন যে আমি মরেও শান্তি পাবো না। বলছিলাম কি অনি, তোর হাতেই তো ওই জলের গ্লাসটা রয়েছে, তা ওই জলটা একটু আমাকে দে না বাবা, আমার গলাটা একটু ভিজিয়ে নি। আসলে বাবা, এটা জল নয়। এটা জল নয়? ও ওই বাজার থেকে দুধ কিনে নিয়ে এসে চুপি চুপি বউকে দুধ খাওয়াচ্ছিস? বাহ 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 বাহ, খুব ভালো। আবার হয়তো কিছুদিন পরে দেখবো এই দুধের বদলে বউকে মদ খাওয়াচ্ছিস। এই না হলে আদর্শ স্বামী, আদর্শ ছেলে না হোক, আদর্শ স্বামী তো হতে পেরেছিস। কি করবো, এই সংসার চলে খেটে খেটে ওর শরীর অবস্থাটা কেমন হয়েছে, আবার তাকে দেখেছো তুমি? খাওয়া
তবে আস্তে আস্তে খাওয়া বাবা, তা না হলে গলায় আবার বিষম লেগে যেতে পারে। চল তো যান, ওই বাজে না বকে বাজারের ব্যাগটা রান্নাঘরে রেখে দিয়ে নিজের কাজ করুন যান। তাই তো করি গো বৌমা, তাই তো করি। এই সংসারটাকে বাঁচানোর জন্য সারাদিন কাহাজি তো করি। সামান্য 10টা টাকার জন্য নির্জলা উপোস করে এ বাড়ি ও বাড়ি পুজো করে করে বেড়াই। এই বৃদ্ধ শরীরে বড় কষ্ট হয় রে খোকা, বড় কষ্ট হয়। এই যে আপনাদের বলছি, শুধু আমি নয়, আমার মতো হাজার হাজার বাবা মা এই বৃদ্ধ বয়সে খেটে খেটে মরে, আর ছেলে তুলে দেয় বইয়ের মুখে দুধের গ্লাস। এর চেয়ে যে মেয়ে হওয়া অনেক ভালো, অনেক ভালো। তারা অন্তত এই বাবা মায়ের দুঃখটা বোঝে। অনুমা জল এ নাও বাবা, এই নুন চিনি শরবতটুকু তুমি খেয়ে নাও বাবা, নাও। বাবা বাবা, তুমি তোমার দুঃখ কষ্টের কথাগুলো দাদাকে শোনাচ্ছিলে বাবা। যার কোনো মান হুঁশি নেই সে তোমার কষ্টগুলো কি করে বুঝবে বাবা? মানুষ দূর হারিয়ে গেছে, তাই মাতালদের সাথে দিন রাত এই রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। বলো না, ও হচ্ছে অর্ঘের অরুন্ধতী। তা এতক্ষণ তুমি কোথায় ছিলে? ওই মাতালটার সঙ্গে ঘুরে বেড়াচ্ছিলে নিশ্চয়। তা বাবা, আপনি এই সবগুলো দেখতে পান না তাই না? তা বলছি, আর কতদিন প্রেম করে বেড়াবে? এবার আপনার ধিঙ্গি মেয়েটাকে বিয়ে করে নিতে বলুন। তুমি আবার বেশি কথা বলো না, তোমার আবার বাবা বেশি কথা বলে মাথার যন্ত্রণা শুরু হয়ে যায়। বাবা, কি বংশের মেয়ে তুমি? চুপ কর, তুই বড় বড় কথা বলিস না। এই আজ থেকে তুই ওই অর্গের সঙ্গে মিশবি না। তোর কথা শুনতে আমি বাধ্য নই দাদা, তুই তোর জ্ঞানগুলো তোর বউকে দিস। তোর এত বড় স্পর্ধা, তো আবার সাইড। বাহ বারে আমার সুযোগ্য পুত্র, এই না হলে তুই আমার ছেলে। এরপর আপনারাই বলুন, এই আমার ছেলের এই মহৎ কাজের জন্য ওকে আমি প্রাণ ভরে আশীর্বাদ করব, না এই পইতে ছুঁয়ে অভিশাপ দেব। চুপ, কে তোর বাবা? আমি? না, আমরা তোদের কেউ নই। সত্যি যদি তোরা আমাদের আপন ভাবতিস, তাহলে আমার এই মা মোরা বোনটার গালে এইভাবে চড় মারতে পারতিস না। চোখের জল মোচরে মা। ওরে অনু, এখনো তো তোর বাবা বেঁচে আছে। লোকের দুয়ারে দুয়ারে ভিক্ষা করে আমরা বাপ পেয়ে দুবেলা দুমুঠো শাক ভাত খেয়ে বেঁচে থাকবো, শাক ভাত খেয়ে বেঁচে থাকবো। বাঁচবেন কাকা বাবু, বাঁচবেন। এই সুন্দরপুর গ্রামে সমস্ত মানুষের উপকার করাই যে আমার একমাত্র লক্ষ্য। আরে পারিজাতা, তুমি আমাদের বাড়িতে? ও মা, আমাদের কি সৌভাগ্য! আপনি যেখানে আসবেন আমি তো ভাবতেই পারি না। হ্যাঁ, এই দিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম কাকা বাবুর সঙ্গে একবার দেখা করে আসি। তা কেমন আছেন কাকা বাবু? ভালো ভালো। কেমন আছো অনু? হ্যাঁ, ভালো ভালো, খুব ভালো। তা আমি বুঝতে পারছি না যে আপনার মতো মানুষের হঠাৎ আমাদের বাড়িতে আগমনের উদ্দেশ্যটা কি। এই যেমন ধরুন, বৃষ্টি পড়লে জঙ্গলে ময়ূর নাচে, আর ভাগাড়ে শকুন মরলে, গরু মরলে শকুন সেখানে যায়। তা আপনি কি এসেছেন খেতে না নাচতে? বলি দুটোই। খাবো। বেশি খাবেন না, তাহলে দেখবেন বদ হজম হয়ে যেতে পারে। না, কিচ্ছু হবে না। আপনি একটু বসুন, আমি আপনার জন্য আদা দিয়ে লিকার চা বানিয়ে নিয়ে আসছি। কেমন? ছোটবেলায় দেখেছি এই বাড়িতে কত অনুষ্ঠান হতো, চারিদিকে কত লোকজন, গ্রামের মেয়েরা কত অনুষ্ঠান করত। ওই সব কথা এখন বাদ দাও বাবা, ওসব এখন অতীত হয়ে গেছে। এখন আর নাচ গানের আসর বসে না। মানুষ মানুষের জন্য, তাই তো কবির সেই মহামূল্য কথার মান রাখতে আমি আবার অনুষ্ঠান করব কাকা বাবু।
আপনি আমার বাবার মতো, দয়া করে আপনি আর অমত করবেন না। আপনি মত দিন কাকাবাবু। না, শুনুন পারিজাত বাবু, আপনার অনেক টাকা, তাই না পারিজাত বাবু? দয়া করে সেই টাকাগুলো আপনি আমাদের পিছনে নষ্ট করবেন না, আমাদেরকে আমাদের মতোই থাকতে দিন। দয়া করে আপনার টাকাগুলো আমাদের পিছনে নষ্ট করতে যাবেন না পারিজাত বাবু। তুমি কি বলছো? আমি তোমার দাদার বন্ধু। তুমি তুমি আমি আর অর্ঘ একই মাস্টার মশাইয়ের কাছে ডিউটি করতাম। আর অর্ঘের কথা বাদ দাও, গ্রামে এসে শুনলাম ও নাকি মাতাল হয়ে গেছে। ইদানিং ওর চরিত্রে অর্ঘের চরিত্রের বিশ্লেষণ আমি আপনার কাছ থেকে শুনতে চাই না। আপনার থেকে অর্ঘকে আমি খুব ভালো করেই চিনি। একটা কথা কি জানেন পারিজাত বাবু, আপনার অনেক টাকা, আর সেই টাকা দিয়ে আপনি অনেক কিছু তৈরি করতে পারেন, মন্দির তৈরি করতে পারেন, কিন্তু নিজের চরিত্রটাকে আপনি কিছুতেই পাল্টাতে পারবেন না। কারণ সমুদ্রের জল চিরকালে ননায় থাকে, সেই দিয়ে মানুষের তৃষ্ণা নিবারণ করা যায় না, কারণ সেটা হলো নোনা। আর এটাই তার চরিত্র। তুমি ওর কথায় কিছু মনে করো না বাবা। না 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 না, ওর কথাই আমি কিচ্ছু মনে করিনি। আপনি শুধু মত দিন। কিন্তু কিন্তু আমি বলছিলাম কি, হ্যাঁ, কোনো কিন্তু নয় বাবা। এই দাদা যখন বলেছে অনুষ্ঠান হবে, তখন হবে। হ্যাঁ, তুমি আর তো অমত করো না বাবা। এই অনেক, এই এই টাকাটা ধরো তো। আবার টাকা? হ্যাঁ হ্যাঁ, আমার এত টাকাও যদি কোনো মহৎ কাজে লাগাতে পারি। যাও অনেক, যাও, সবাইকে নিমন্ত্রণ করে দাও। আমরা সবাই আনন্দে মেতে উঠবো। আমরা আবার এখানে অনুষ্ঠান করব। মেতে উঠুন, মেতে উঠুন, যত খুশি আনন্দে মেতে উঠুন। এই পারিজাত বাবুর মতো মানুষ যখন এই বাড়িতে পায়ের ধুলো দিয়েছেন, তখন এই বাড়িতে আরো অনেক কিছু হবে, কিন্তু আমি এসব হতে দেব না। আপনি কে বন্ধ করার? তাছাড়া আমরা যখন আনন্দে মেতে উঠতে চাইছি, তখন আপনি বন্ধ করতে চাইছেন কেন? কারণ এই বাড়িটার তোমাদের নেই অনেক। এই বাড়িটা এখন আমার হয়ে গেছে, আমার। এবারে আমাদের নয়। আরে আপনার কথা আমি কিছুই বুঝতে পারছি না। তাহলে শোনো, আজ থেকে 5 বছর আগে এই তোমার বাবা, এই তোমারই বাবা এই বাড়ির দলিলটা বন্ধক রেখে আমার কাছে 2 লাখ টাকা ধার নিয়েছিল এই তোমাকে আমেরিকায় ইঞ্জিনিয়ারিং পড়াবো বলে। আরে রাখুন, বন্ধ করুন আমরা এই আশারি গল্প। সত্যি রে খোকা, সত্যি। কিরিটি, আমাকে একটু সময় দাও। তাছাড়া তাছাড়া তুমি তো সবই জানো, তোমার ভাই আর আমার মেয়ে অনু, তারা দুজন দুজনকে ভালোবাসে। দোহাই দোহাই বাবা, তোমাকে দোহাই, মাথা গোজার ঠাইটাকে টিকিয়ে রাখার জন্য তুমি তুমি আমাদের সম্পর্কের দোহাইটা এই মাঝখানে এনো না বাবা। আমাদের সম্পর্কটা তুমি আমাদের মধ্যেই থাকতে দাও বাবা। অনু, না, কোনো সম্পর্ক থাকবে না। তাছাড়া তাছাড়া আপনার ভাইকে আর মানুষ আছে ইংরাজ পক্ষে। পারিজাত বাবু, ওই সারা দুঃখী ব্যক্তির বাড়িতে পড়ে আছে। পারিজাত বাবু, আর এক ওরকম একটা পশুর সাথে। পারিজাত বাবু, পারিজাত বাবু, আপনি আমাদের বাড়িতে এসেছেন আমার দাদার বন্ধু হয়ে, তাই আপনি হলেন তৃতীয় ব্যক্তি, তাই এর মধ্যে আপনি কথা বলবেন না। আর কে পশু আর কে পশুপতি সেটা আপনাকে বিশ্লেষণ করতে হবে না। তুই চুপ কর দাদা। মানে আমি বলছিলাম কি, কোনো কথা আমি শুনবো না। অনেক সময় দিয়েছি, তাই এগ্রিমেন্টের সত্য না মানলে আমি কিন্তু ওই শক্তিপুর থানার দ্বারস্থ হবো। সামান্য 2 লাখ টাকার জন্য এত বড় বাড়ি ছেড়ে দিয়ে কাকা বাবু আর অনু রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে? কেন? ও, আপনার বুঝি খুব কষ্ট হচ্ছে? তাহলে এক কাজ করুন না, ওই টাকাটা আপনি আমাকে দিয়ে দিন। হ্যাঁ, আমার আবার দয়ার শরীর। সামান্য 2 লাখ টাকার জন্য ঘর ছাড়া হয়ে কাকা বাবার অনু রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে, এটা মোটেই হতেও না। এই এই অনেক, তুমি এসো তো, টাকাটা আমি দিয়ে দেবো। বলো। দাদা, 1 মিনিট অনেক, এই অনেক ঘোরো তো, ঘোরো তো, ঘোরো।
হ্যাঁ এবারছি শালা বাড়ি নিতে এসেছি সামান্য 2 লাখ টাকার জন্য বাড়ি। এই নিন 2 লাখ টাকা চেক, এটা কেটে নেবেন। এই দাঁড়ান 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 বাড়িতে বাবু দাঁড়ান, শুনুন দাঁড়ান, আমি আপনাকে দাঁড়াতে বলছি, শুনছেন না নাকি? বংশের মান বংশের সন্তানদেরই রক্ষা করতে হয়। পাপ যে করেছি প্রায়শ্চিত্ত তাকেই করতে হবে। আর পিতৃ ঋণ শোধ করার দায়িত্ব একমাত্র তার কন্যা আর পুত্রের, অন্য কারো দায়িত্ব সেটা নয় পারিজাত বাবু। এই হারটা আমার মা মারা যাবার সময় আমার গলায় পরিয়ে দিয়ে বলে গেছিল, অনু ওরে মা, শত দুঃখ কষ্ট অভাবের মধ্যে ওই হারটা কোনোদিন আমি বিক্রি করিনি। এই হারটা খুব যত্ন করে আমি তুলে রেখেছিলাম আমার বিয়ের জন্য। বাবা বাবা তাই না বাবা? কিন্তু আমার মা সেদিন জানতো না যে হাতটা তার থেকেও আরো অনেক বেশি বড় কাজে প্রয়োজন হয়ে যাবে। দাদা এই নিন দাদা, এতে পুরো 1.5 ভরি সোনা আছে, আর বাকি টাকাটা আমি আপনার কাছে 1 বছর সময় চেয়ে নিচ্ছি দাদা। এই ব্যানার্জি বাড়ির মান সম্মান রক্ষার জন্য 1 বছর সময় আপনাকে কিন্তু আমাকে দিতেই হবে দাদা, আমাকে দিতেই হবে। বেশ তাই দিলাম। আমার বউ আমাকে ঠিক কথাই বলেছে, আমার নাকি টাকা জমানোর নেশায় পেয়েছে। তা না হলে আজ আমার খুব ইচ্ছা ছিল দাদা এই হাতটা আমি তোমাকে ফেরত দিয়ে যাই, কিন্তু তার পারলাম না, কারণ এই টাকা আর সোনা তোকে এই যে আমি বড্ড ভালোবাসি। তাহলে ওই কথাই রইল অনুমা। অনু বাবা এই ব্যানার্জি পরিবার কোনোদিন শোধ করতে পারবে না রে মা, কোনোদিন না বাবা, কোনোদিন না। বাবা তোমার কাছে তো শিখেছি বাবা, সব কিছুর জন্য আত্মসম্মানে ত্যাগ করা যায়, কিন্তু কোনো কিছুর জন্য আত্মসম্মানকে বলি দেওয়া যায় না বাবা, বলি দেওয়া যায় না। এই বিপদে দিনে আমি তোমার পাশে থাকতে চেয়েছিলাম অনু, কিন্তু আমার তো কোনো বিপদ হয়নি পারিজাত বাবু। চলার পথেই আমি তোমার সাথী হতে চেয়েছিলাম। সাথীর হাত আমি তো অনেক আগে ধরে ফেলেছি পারিজাত বাবু। আপনি বড় ভুল টাইমে বাড়িতে এসে পড়েছেন। আর হ্যাঁ, একটা কথা পারিজাত বাবু, আপনি নিজেই যখন এই বাড়িতে এসেছেন, আপনি মিছে সাধু সেজে যে কারণে আমাদের বাড়িতে প্রবেশ করেছেন, আপনার সেই আশা কিন্তু কোনোদিন পূর্ণ হবে না পারিজাত বাবু। মিছেই আপনি আলিয়ার পিছনে ছুটে মরছেন। শোন, এই বলছিলাম কি ওই মাতালটাকে তুই ভুলে যা। এই বাড়িতে না অনেক অনেক টাকা আছে, আর তাছাড়া তোকে না ও খুব ভালোবাসে। আমাকে বলেছে না, আর তুই যদি এই ভেতরে রাজি থাকিস, ঘরের ভিতর তুমি কি হে ঘনীভূত কম্পন আতরু, মমক্ষণে ভঙ্গুর বাহির হইয়া এবার বুঝি তুমি পড়েছ ধরা। খোঁজে খোঁজে এবার আমার সকাল হলো সারা। মানে ভালোবাসার দাড়ি পাল্লায় কোনটা উঁচু কোনটা নিচু, কোনটা সঠিক কোনটা বেঠিক তা আমি জানি না দাদা, কিন্তু তুই আর তোর বউ যে পারিজাত বাবুর টাকার কাছে বিক্রি হয়ে গেছিস সেটা আমি খুব ভালো করে বুঝতে পেরে গেছি। অর্ঘ আর অর্ঘ, ওই সুরের বাচ্চাটা আমাকে বারবার হারিয়ে দিচ্ছে। শোনো আরে, যেমন করে হোক অরুন্ধতির জীবন থেকে
ওই অর্ঘকে দূরে সরাতে হবে। সঠিক সময়ে আমি এমন চাল চাল বুঝি অর্ঘ বাপ বাপ বলে অনুর জীবন থেকে আউট হয়ে যাবে। তুমি শুধু বলো এই খেলায় আমার পাশে থাকবে কি না। সব করতে রাজি আছি দাদা। আমি পারিজাত মা, আমার বিরুদ্ধাচরণ যে করে আমি তার গা থেকে ছড়িয়ে নিই। মানবো না, মানবো না। দিনের পর দিন এই অন্যায় আমি কিছুতেই মানবো না। এই বাসরা গ্রামে আমার একটা মান সম্মান আছে, আর আমার সেই সম্মান নিয়ে ছিনিমিনি খেলার অধিকার ওকে কে দিয়েছে? দিন রাত মদ আর মদ, আর ওই বস্তি পাড়ায় পড়ে থাকে। আজ বাড়ি ফিরলে আরে কি হলো কি বলি, ফিরতে না ফিরতে এভাবে চেঁচামেচি করছো কেন বলো তো? চিৎকার করছি কি আর সাধে? বলি কি দরকার, কি দরকার ছিল ওই পারিজাত মালের ছেলেদের সাথে মারপিট করা? কে মারপিট করেছে গো? তোমার সোহাগের দেওর একজনকে মেয়েদের তার হাত ভেঙে দিয়েছে, আর পারিজাত তার নামে থানায় ডায়েরি করেছে। এর জন্য তো তুমি দায়ী। আমি দায়ী? হ্যাঁ হ্যাঁ, তুমি দায়ী। তুমি ওকে সংসার করতে দাওনি। সেদিন যখন ঠাকুর বউ অরুন্ধতির হাত ধরে তোমার সামনে এসে সে বলল যে দাদা আমি অরুন্ধতিকে ভালোবাসি, আমি ওকে বিয়ে করতে চাই, তখন তুমি সেদিন টাকার জন্য ওদের ওই বিয়েটা তুমি ভেঙে দিয়েছিলে। তাই বলে দিন রাত মদ গিলবে আর ওই বস্তি পাড়ার লোকের সঙ্গে ঘুরে বেড়াবে? মদ তো আগে ও খেত না, মানুষকে তো একটা কিছু নিয়ে বেঁচে থাকতে হবে, তাই অরুন্ধতিকে ভোলার জন্য আজকে ঠাকুরপো মদ খাচ্ছে। মদ চলবে না, এই বাড়িতে থেকে ওই সব চলবে না। ওকে আমি, ওই অর্ঘকে আমি জেলে ঢোকাবো। এ, ও আপনি? তা শুনি কাকে জেলে ঢোকাবেন শুনি? আমাকে? না, আপনাকে নয়, আপনার ভাইকে আমি জেলে ঢোকাবো। এইভাবে দিন দুপুরে মস্তানি করে বেড়ালেই আপনার ভাইকে ওই জেলেই কাটাতে হবে। আমি আপনাকে হলপ করে বলতে পারি। হ্যাঁ, সবই যদি আপনি জানেন তাহলে শুধু শুধু এই পুলিশের চাকরি করে চোর নিয়ে আপনি সংসার করছেন কেন? জান না স্যার, আপনি কোন বন জঙ্গলে গিয়ে সাধু বাবা বাবাজি সেজে আপনি বসে থাকুন, তাহলে আশা করি এর চেয়ে অনেক বেশি টাকা রোজগার করতে পারবেন। আমার ইনকামের কথা না ভেবে আপনারা কোথায় থাকবেন সেটা আগে ভাবুন। বাড়িতে থাকবেন না ওই লোহার গারদে? তার মানে নেপাল। আরে এই নেপাল, দেখুন দেখুন, ভালো করে দেখুন, কারণে অকারণেই আপনার ওই গুণধর ভাই ছেলেটাকে কিভাবে মেরেছে দেখুন। নেপাল, এনাদেরকে তুই সব কথা খুলে বল। বলছি স্যার, বলছি। সেদিন স্যার ওই বস্তি পাড়ার ভিতর দিয়ে আমি যাচ্ছিলাম, হঠাৎ দেখি ওই লালিদের ঘর থেকে অর্ঘ মদ খেয়ে বেরিয়ে এলো, আর আমি বললাম দাদা তুমি কোথায় গিয়েছিলে? আর আমাকে কিছু উত্তর না দিয়ে এমনি করে ক্যালেন্ডার করে দিয়েছে স্যার। তোমাকে অর্ঘ শুধুই মারলো? চুপ করো শর্মা, এই তোমার আজকাল পেয়ে পেয়ে আজ ওর এত বার বেড়েছে। তুমি আমার ভাইয়ের মাথাটাকে চিবিয়ে চিবিয়ে খাচ্ছ। কি বললে তুমি? আমি ওর ঘরে মাথাটা চিবিয়ে খাচ্ছি, এত বড় কথাটা তুমি আমাকে বলতে পারলে? শর্মা, বেশ, আজকে ঠাকুরপো বাড়িতে আসুক, তারপর আমি ঠাকুরপোকে বলে দেব তুমি আর এখানে থাকবে না, তুমি এখান থেকে চলে যাবে, যেদিকে দু চোখ যাই চলে যাবে, কারণ তুমি এখানে থাকলে তোমার মৃত্যু আমি নিজের চোখে দেখতে পারবো না। মরণ কেমন আপনাদেরকে চিন্তা করতে হবে না, ও খুব শীঘ্রই মরবে।
ওপরওয়ালার হাতেই ছেড়ে দিন। অর্ঘ দিলাম তোমার ওই বাচ্চা মোড়া কেসটা আমি তোমার ওই ওপরওয়ালার হাতে ছেড়ে দিলাম, কিন্তু অর্ঘ তোমাকে তো আমি কিছুতেই ছেড়ে দিতে পারি না। এই তোমাকে ধরবো বলেই আমি তোমাদের বাড়িতে অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি। আরে আর নতুন কথা কি স্যার? আরে আপনারা তো দাঁড়িয়েই থাকেন, এই এই যেমন রাস্তার মোড়ে মোড়ে হাত পেতে দাঁড়িয়ে থাকেন। কোথাও গন্ডগোল হলে আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেন, কিন্তু একটা কথা মনে রাখবেন স্যার, সেদিন আপনারা দাঁড়িয়েই থাকবেন যেদিন যেদিন পলিটিক্যাল নেতাদের মদত দেওয়া কিছু ঘন্টা আপনার আদরে বোনটাকে টানতে টানতে দিয়ে গিয়ে তাকে গণধর্ষণ করে নির্জন জায়গায় ছুঁড়ে ফেলে দিয়ে সেদিন আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন স্যার, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন, দাঁড়িয়ে। দেখেছেন স্যার, দেখেছেন আপনার কেমন অপমান করছে, দেখেছেন? দিন না স্যার, দিন না, আপনার ওই লাঠির বাড়ির পেছনে 2-3 ঘা দিন। ওই শালা বাজাটা করতা, শালাই লাঠিরা যদি ঠিক মতন কাজ করতো না, ওটা অনেক আগে তোর পিছনে ঢুকে যেতে পারে। তোমাকে কি বলবো বৌদি, এই এই লালির বাবার শরীর খারাপ, লালি যখন রাস্তা দিয়ে ওষুধ আনতে যাচ্ছিল তখন তখন ওই পাঠার বাচ্চাটা মদ খেয়ে লালির ওপরে ঝাঁপিয়ে পড়ে, আর লালির পঙ্গু ভাইটা বাধা দিতে গেলে তাকেও মারে। তাই আজ আমি মিথ্যা মিথ্যা স্যার, মিথ্যা, আমি কিচ্ছু করিনি স্যার। ঠাকুরপো, ঠাকুরপো, তাই বলে তুমি ছেলেটাকে এইভাবে মারবে? আইন তুমি নিজের হাতে তুলে নেবে? হ্যাঁ, তুমি জানো তোমাকে আমি এই মুহূর্তে অ্যারেস্ট করতে পারি। অনেক বলেছেন অফিসার, আর নয়, এই আপনারই কথা বিশ্বাস করে আমার এই নির্দোষ ভাইটাকে আমি যা নয় তাই বলে অপমান করেছি। আর হ্যাঁ, আর কি যেন বলছিলেন, অর্ঘকে নাকি আপনি অ্যারেস্ট না কি যেন করবেন বলছিলেন, তা সেটা কার কথাই স্যার? আপনার ওই আইনের কথাই না পারিজাত মালের কথাই? আমাকে অ্যারেস্ট করলে কিন্তু থানা ঘেরাও হবে স্যার। থানা ঘেরাও মানে? হবে না স্যার, একটা পাঠার বাচ্চাকে মেরেছি বলে আপনি যদি সাত সকালে আমাদের এই লক্ষ্মী প্রতিমা বৌদিকে ঘেরাও করতে পারেন, তাহলে প্রকাশ্য দিবালক একটা মেয়েকে ধর্ষণ করার চেষ্টা করা হলো, থানা ঘেরাও হবে না স্যার। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কেসটা আমি দেখছি। ছি 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 ছি, এই সমাজের মেয়েদের একদম নিরাপত্তা নেই। যান স্যার যান, এই পোশাকটার সম্মান রাখতে আপনার এই হাতের লাঠিটা নিয়ে আপনি আসল গুন্ডাকে গিয়ে মারুন। যান স্যার যান। এই মাথার উপরে ওই অশ্বস্তম্ভটার আর অপমান করবেন না স্যার। এই তুমি এর প্রমাণ দিতে পারবে? প্রমাণ? আরে লালিকে নিয়ে বস্তির লোকেরা অলরেডি থানায় চলে গেছে। থানায় চলে গেছে মানে? থানায় চলে গেছে? এই মরেছে এই কিরিটি বাবু। হ্যাঁ বলুন। আরে মশাই, কিছু টাকা ছাড়ুন তো। টাকা? আরে মশাই, বুঝতেই তো পাচ্ছেন এই কেসটাকে আমাকে অন্যভাবে ঘোরাতে হবে, তাই কিছু টাকা ছাড়ুন। ঠিক আছে দেখছি। লাইনে আসুন। এই নিন। তা কত আছে? 5000। মাত্র 5000 টাকা? এই না, ঠিক আছে, দাঁড়ান, আমি তো আবার এইবার আপনি শুধু আমার খেলটা দেখুন গিরিটি বাবু। আরে এই হারামির বাচ্চা শালা, একটা ভালো ছেলের নামে উল্টো পাল্টা কথা বলা। চল থানায়, আজকে তোকে এমন মারবো না, তোর টানা 14 দিন বেচ্চা হবে না শালা। চল। টাকা দিলেই ভালো, আর টাকা না দিলে শালা থানায়। তুই তো খারাপ নস, তবু লোকে তোকে কেন খারাপ বলে ভাই? কেন তোকে চিনতে পারলো না? তুমিও তো আমায় চিনতে পারলে না দাদা। তবে ওই একজন আমাকে চেনে, সে হলো আমার এই মমতাময়ী বৌদি। হ্যাঁ বৌদি, হ্যাঁ দাদা,
দাদা শুধু চেনে টাকা। তাই তো আমার ভালো লাগা, আমার ভালোবাসার কোনো মূল্য নেই দাদার কাছে। তোরই বা তো জেদ কিসের শুনে? আমার কথা শুনে রাগ করে বাড়ি থেকে চলে গেলি? হ্যাঁ মানছি আমি টাকাকে বড্ড বেশি ভালোবাসি ভাই। তাই বলে তোকে কি আমি এতটুকু ভালোবাসি না? না ভালোবাসো না দাদা, ভালোবাসো না। তুমি যদি সত্যি সত্যি আমাকে ভালোবাসতে, আমার ভালোবাসার মর্যাদা দিতে, তাহলে সামান্য 2 লাখ টাকার জন্য তুমি ওই অনুর গলা থেকে সোনার চেনটা খুলে আনতে পারতে না? মানে আমি